আসসালামু আলাইকুম। কিরোরা স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের আজকে দ্বিতীয় ট্রাইমেস্টার সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। গর্ভাবস্থা মানেই তো শুধু ডাক্তারি পরামর্শ অথবা শারীরিক পরিবর্তন নয়। এই সময়ে মায়েদের সবচেয়ে বেশি যে জিনিসটার মুখোমুখি হতে হয় তা হলো চারপাশের মানুষের অযাচিত উপদেশ এবং যুগের পর যুগ ধরে চলে আসা কিছু কুসংস্কার। আ আজকের পর্বে আমরা সেই প্রচলিত মিথগুলোর বৈজ্ঞানিক সত্যতা যাচাই করব এবং গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি কিছু অ্যালার্মিং সাইন বা ভয়ের লক্ষণগুলো নিয়ে কথা বলব। দারুণ একটি বিষয়। চলুন আমরা আসলে আমাদের ৮৮ নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করি। যে আমাদের সমাজে প্রতিটি ঘরে, ঘরে শোনা যায় প্রচলিত একটি মিথ, "এখন তো তোমার পেটে বাচ্চা, তোমাকে ২ জনের খাবার খেতে হবে।" এই কথাটি আসলে কতটা সত্য এবং এটি কি ক্ষতিকর বা কেন ক্ষতিকর হলে? হ্যাঁ, প্রেগন্যান্ট হলেই পরিবার থেকে সবার আগে আম মায়ের প্লেটে ভাত আর তরকারির পাহাড় সমান স্তূপ করে দেয়া হয়। যে এখন তো ২ জনের খাবার খেতে হবে। এটি গর্ভাবস্থার সবচেয়ে বড় এবং ক্ষতিকর একটি মিথ। বিজ্ঞান বলছে ১ম ৩ মাসে মায়ের কোনো ধরনের বাড়তি কোনো ক্যালোরির প্রয়োজন হয় না। আর ২য় ট্রাইমেস্টারে এসে প্রতিদিন মাত্র ৩৪০ থেকে ৩৫০ ক্যালোরি অতিরিক্ত খেতে হয়। এর বেশি কিন্তু দরকার হয় না। যদি এই ২ জনের খাবার থিওরি মেনে মায়েরা দ্বিগুণ শর্করা অথবা আ ভাত খাওয়া শুরু করে দেন, তবে কিন্তু তাদের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে থাকে। এর ফলে গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নরমাল ডেলিভারি বাধাগ্রস্ত হওয়ার মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হয়ে যায়। মায়ের দরকার তখন পুষ্টিকর খাবার, কিন্তু দ্বিগুণ খাবার নয়। একদম পরিষ্কার একটি উত্তর। আমাদের ৮৯ নম্বর প্রশ্নে আসি। আমাদের সমাজে মায়েদের পেটের দিকে তাকিয়ে অনেকেই বলে দেন যে, "ভেতরে কি আছে?" পেটের আকার দেখে ছেলে না মেয়ে বোঝা যায়। এই কুসংস্কারের বৈজ্ঞানিক বাস্তবতা কি? হ্যাঁ, আ আমরা শুনেছি এ কথা যে বলা হয় পেট যদি সামনের দিকে ছুঁচালো হয় তবে কিন্তু ছেলে বাবু হবে। আর পেট যদি চারদিকে গোল হয়ে ছড়ানো থাকে তবে কিন্তু মেয়ে হবে। এর বিন্দুমাত্র কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আপু। মায়ের পেটের আকার কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে মায়ের নিজের পেটের পেশির গঠন, জরায়ুর আকার এবং বাচ্চার পজিশনের উপর। যার পেটের মাসল গুলো খুব টাইট, স্ট্রং তার পেট কিন্তু সামনের দিকে বেশি বাড়ে। আ এর সাথে কিন্তু বাচ্চার লিঙ্গের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এবার ৯০ নম্বর প্রশ্নে আসি, যা নিয়ে মায়েরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। গর্ভাবস্থায় ফল খাওয়া নিয়ে কুসংস্কার। আনারস বা পেঁপে খেলে গর্ভপাত বা মিসক্যারেজ হয়। এই ভয়ের পিছনে সত্য কতটুকু? এই ভয়টি কিন্তু আপু একেবারেই অমূলক নয়। তবে এর একটি সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। কাঁচা বা আধা পাকা পেঁপেতে লেটেক্স এবং প্যাপেইন নামক এক ধরনের এনজাইম থাকে, যা জরায়ুতে তীব্র সংকোচন তৈরি করতে পারে। একইভাবে কাঁচা আনারসের শক্ত অংশে ব্রোমেলাইন থাকে, যা জরায়ুর মুখকে নরম করে দিতে পারে। এই কারণেই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এবং অতিরিক্ত কাঁচা আনারস খেতে নিষেধ করা হয়। তবে একদম ভালোভাবে পেকে যাওয়া মিষ্টি পেঁপে বা কয়েক টুকরো পাকা আনারস খেলে কোনো ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। বরং এগুলো ভিটামিন এবং ফাইবারের খুব ভালো উৎস বলা যায়। তবুও মায়েরা যদি মানসিক শান্তির জন্য এগুলো এড়িয়ে চলতে চান, তাতেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ ডক্টর সানা। ৯১ নম্বর প্রশ্নটি প্রতি বছরই আমাদের সমাজে দারুণ চাঞ্চল্য তৈরি করে। আ এই বিষয়টি হচ্ছে কি, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মায়ের নড়াচড়া, কাটাকাটি করা বা বাইরে যাওয়া নিয়ে যে কুসংস্কারগুলো আছে, তার বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক কি কোনো ব্যাখ্যা আছে? আমাদের সমাজে প্রচলিত আছে যে গ্রহণের সময় মা যদি কিছু কাটেন, তবে বাচ্চার ঠোঁট কাটা হবে। আ বা মা যদি বাইরে যান, তবে বাচ্চার গায়ে জন্মদাগ হবে। চিকিৎসা বিজ্ঞানে বা জ্যোতিষ বিজ্ঞানে এর কোনো প্রমাণ নেই। এমন কিছু কখনো পাওয়া যায়নি। গ্রহণ একটি সম্পূর্ণ প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা। হুম। এর সাথে মানুষের জরায়ুর ভেতরে থাকা বাচ্চার শারীরিক গঠনের পরিবর্তন হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। গ্রহণের সময় মায়েরা একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এটা মানে এই টাইমে ওনাদের লাইফস্টাইলে কোনো বাধা কিছু ওইভাবে ক্রিয়েট করার বা কোনো কিছু ওইভাবে মেনে চলার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন নেই। না। ধন্যবাদ ডক্টর সানা। ৯২ প্রশ্নটি আমাদের সমাজের একটি খুব কমন অবসেশন নিয়ে। জাফরান মেশানো দুধ
বা সাদা খাবার খেলে কি সত্যিই বাচ্চার গায়ের রং সাদা হয়? ডক্টর তনি আপু, বাচ্চার গায়ের রং, চোখের রং বা চুলের ধরন কেমন হবে তার আ তা কিন্তু ১০০ ভাগ, শতভাগ নির্ভর করে বাবা এবং মায়ের জেনেটিক্স এর উপর, জিনের উপর। ডিএনএ তে যে তথ্য দেয়া আছে, পৃথিবীর কোনো খাবার খেয়েই তা কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। এক্সাক্টলি। জাফরান দুধ খুব ভালো পুষ্টিকর খাবার। এটি মায়ের শরীরে এনার্জি দেয়। কিন্তু এটি খেয়ে যে বাচ্চার গায়ের রং পরিবর্তন করার ধারণাটি, এটি পুরোপুরি একটা মিথ। আম বিদেশি বা কোনো বিউটি স্ট্যান্ডার্ড এর পেছনে না ছুটে আমাদের উচিত অনাগত সন্তানের সুস্থতার দিকে ফোকাস করা। একদম ঠিক বলেছেন। আর চারপাশের মানুষের নানা রকম কথার প্রেশার সামলাতেই আসলে আমাদের ৯৩ নম্বর প্রশ্ন। সমাজের এই অযাচিত উপদেশ বা আনসোশাল অ্যাডভাইস থাকে যে মায়েরা কিভাবে নিজেদের জন্য মেন্টাল বাউন্ডারি তৈরি করবেন। এই যে বাইরের যে সমাজের যে অযাচিত উপদেশ, এগুলো থেকে আসলে কিভাবে একটা বাউন্ডারি তৈরি করবেন? আপু, প্রেগন্যান্সির সময় অনেকেই কিন্তু হঠাৎ করে ডক্টর হয়ে যান। হুম, আত্মীয়স্বজন থেকে শুরু করে রাস্তাঘাটের অপরিচিত মানুষও কিন্তু তখন উপদেশের বন্যায় বয়ে মানে উপদেশের বন্যায় বয়ে দেন তখন। যে মায়েরা এত এগুলাতে কিন্তু মায়েরা এতে বিরক্ত হন এবং মানসিক চাপে ভোগেন। এখানে একটি শক্ত মেন্টাল বাউন্ডারি তৈরি করা খুব জরুরি। কেউ যখন এসে বলবে যে, "এটা খেও না, ওটা করো না, এইভাবে হেঁটো না, এইভাবে ঘুমাইও না।" তখন কিন্তু তর্ক না করে হাসিমুখে শুধু বলতে হবে, "আপনার উপদেশের জন্য ধন্যবাদ। আ তবে আমার ডাক্তার আমাকে আমার শারীরিক কন্ডিশন অনুযায়ী একটি নির্দিষ্ট রুটিন করে দিয়েছেন। আমি শুধু সেটাই ফলো করছি।" এই একটি বাক্যই বেশিরভাগ অযাচিত উপদেশকে বন্ধ করে দেয়। বয়স্কদের একটা কমন ডায়ালগের উত্তর খোঁজার জন্য আমাদের ৯৪ নম্বর প্রশ্ন। পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই বলেন, "আমাদের যুগে তো এত পরীক্ষা বা স্ক্যান করা লাগতো না। আমরা কি সুস্থ বাচ্চার জন্ম দেইনি?" এমন কথার আসলে গঠনমূলক উত্তর কিভাবে দেওয়া যায়? আ ডক্টর তনি আপু, এটি খুব ইমোশনাল একটি জায়গা। তখন তাদের উত্তর দিতে হবে খুব সম্মানের সাথে, লজিক দিয়ে। তাদের বলা যেতে পারে যে, "আপনাদের সময় পরিবেশ, খাবার-দাবার এম এবং মানুষের লাইফস্টাইল অনেক বেশি অর্গানিক বা স্বাস্থ্যকর ছিল। যা এখনের চেয়ে অনেক ভিন্ন। জি। এই এখনকার দিনে খাবারে ভেজাল, পরিবেশ দূষণ এবং আমাদের শারীরিক স্ট্রেস এত বেশি যে বাচ্চার সুরক্ষার জন্য বিজ্ঞানকে কাজে লাগানো ছাড়া কোনো উপায় নেই আমাদের আসলে।" আর আগের দিনে ডেলিভারির সময় মা ও শিশুর মৃত্যুর হারও কিন্তু অনেক বেশিই ছিল। হুম। যা এখন আ এই নিয়মিত স্ক্যান এবং চেকআপের কারণে একদম কমে এসেছে। একদম ঠিক বলেছেন। অসাধারণভাবে বুঝিয়ে বললেন ডক্টর সানা। এবার আজকের পর্বের এই অংশের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ৯৫ নম্বর প্রশ্ন। গর্ভাবস্থায় যেসব লক্ষণ ভয়ের বা রেড ফ্লেগস, হঠাৎ রক্তপাত, পানি ভাঙ্গা বা বাচ্চার নড়াচড়া বন্ধ হলে দ্রুত করণীয়টা কি? আ আপু, আপনি যে ৩ টি লক্ষণ বললেন, এই ৩ টি লক্ষণ দেখলে ১ সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। হুম। গর্ভাবস্থায় যেকোনো সময় ১ ফোঁটা রক্তপাতও কিন্তু ভয়ের কারণ হতে পারে। আর যদি হঠাৎ করে যোনিপথ দিয়ে অতিরিক্ত পানি ভাঙতে শুরু করে, আম যার কোনো গন্ধ নেই এবং যেটা আ কোনোভাবে আটকানো যাচ্ছে না, তবে কিন্তু বুঝতে হবে বাচ্চার চারপাশের অ্যামনিওটিক ফ্লুইড বের হয়ে যাচ্ছে। এতে বাচ্চা পেটের ভেতর শুকিয়ে যেতে পারে বা বাচ্চার ইনফেকশনও হতে পারে। তো আম মা যদি খেয়াল করেন যে বাচ্চা হঠাৎ করে দীর্ঘ সময় ধরে কোনো নড়াচড়া করছে না বা মা যদি বাচ্চার নড়াচড়া না পেয়ে থাকেন, আ অথবা বাচ্চা যদি কোনো কিক না দিয়ে থাকে, তবে সেটিও মারাত্মক বিপদের একটি সংকেত হতে পারে। এই লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলেই কোনো ঘরোয়া টোটকার জন্য অপেক্ষা না করে সরাসরি হাসপাতালের এমার্জেন্সিতে চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। আজকের এই আলোচনার মাধ্যমে মায়েদের অনেক বড় মানসিক চাপের বোঝা হয়তো নেমে গেল এবং তারা জরুরি অবস্থার ব্যাপারে সতর্ক হতে পারলেন। ডক্টর সানা, আমরা গর্ভাবস্থায় ভয়ের লক্ষণগুলো নিয়ে কথা বলছিলাম। বিপদের কথা জানলে যেমন সাবধান হওয়া যায়, তেমনি সঠিক প্রস্তুতির জন্য কিছু জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আমাদের ৯৬ এবং ৯৭ নম্বর প্রশ্নটি হলো, সিজারিয়ান সেকশন বনাম নরমাল ডেলিভারি পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা রাখা কেন জরুরি? এবং নরমাল ডেলিভারির জন্য শরীরকে প্রস্তুত করার এই কাজ কি এখন থেকেই শুরু করা উচিত? কি মনে করেন? ডেলিভারি নিয়ে মায়েদের মনে বিশাল একটা ভয় কাজ করে। অনেকেই ব্যথার ভয়ে কিন্তু আগে থেকেই সিজারের সিদ্ধান্ত নিয়ে নেন। আ কিন্তু সিজারিয়ান সেকশন মূলত একটি লাইফ সেভিং বড় সার্জারি, যা মা বা বাচ্চার কোনো মেডিকেল জটিলতা থাকলেই করা উচিত। এছাড়া নয়। নরমাল ডেলিভারি হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া।
যেখানে মায়ের রিকভারি খুব দ্রুত হয় এবং বাচ্চার ইমিউনিটিও বাড়ে। এই ২ টি পদ্ধতির সুবিধা-অসুবিধা সম্পর্কে আগে থেকে জানা থাকলে মায়েরা মানসিক জোর পান এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন। হুম। আর নরমাল ডেলিভারির প্রস্তুতি কিন্তু ৯ম মাসে গিয়ে শুরু হয় না। এটি এখন থেকেই শুরু করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটা, কিগল এক্সারসাইজ করে পেলভিক ফ্লোরের পেশিগুলোকে মজবুত করা এবং ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস-প্রশ্বাসের যে ব্যায়ামগুলো রয়েছে, এগুলো কিন্তু ডেলিভারির সময় ম্যাজিকের মতো কাজে দেয়। ডেলিভারির কথার সাথে আধুনিক বিজ্ঞানের একটি দারুণ আশীর্বাদের কথা চলে আসে। ৯৮ নম্বর প্রশ্নটি। কর্ড ব্লাড ব্যাংকিং বা স্টেম সেল সংরক্ষণ নিয়ে আপনাদের মতামত কি? এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। জন্মের পর বাচ্চার নাড়ি বা আম্বিলিক্যাল কর্ড থেকে যে রক্তটা পাওয়া যায়, তাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টেম সেল থাকে। এই সেলগুলো সংরক্ষণ করে রাখলে ভবিষ্যতে বাচ্চার বা পরিবারের কারো যদি লিউকেমিয়া হয়, থ্যালাসেমিয়া বা ক্যান্সারের মতো প্রায় ৮০ টির বেশি জটিল রোগের চিকিৎসায় তা জাদুর মতো কাজ করে। এটি একটু বহুল হলেও সামর্থ্য থাকলে আমি মনে করি এটি বাচ্চার জন্য ভবিষ্যতের সেরা একটি হেলথ ইন্সুরেন্স। খুব সুন্দর বলেছেন। এবার আসি খুব মিষ্টি এবং ইমোশনাল একটি প্রশ্নে। ৯৯ নম্বর প্রশ্ন। পরিবারে যদি বড় সন্তান থাকে তবে তাকে কিভাবে নতুন অতিথির আগমনের জন্য মানসিকভাবে প্রস্তুত করা যায়? আহ আপু, এটি খুব সেনসিটিভ একটি বিষয় আসলে। হঠাৎ করে নতুন একজন এলে বড় বাচ্চা কিন্তু অনেক সময় হীনমন্যতায় ভোগে অথবা মনে করে তার জায়গা দখল হয়ে যাচ্ছে। তাই প্রেগন্যান্সির শুরু থেকেই তাকে এই জার্নিতে যুক্ত করতে হবে। তাকে ধীরে, ধীরে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। যেমন ধরেন পেটে হাত দিয়ে তাকে অনাগত ভাই অথবা বোনের সাথে কথা বলতে দেয়া। আ আমাদের দেশীয় ঐতিহ্যে ভাই-বোনের সম্পর্ক নিয়ে যে সুন্দর, সুন্দর আঞ্চলিক গল্প বা ছড়াগুলো রয়েছে সেগুলো তাকে পড়ে শোনানো যেতে পারে। তাকে বোঝাতে হবে যে সে একজন বড় ভাই অথবা বড় বোন হিসেবে প্রমোশন পাচ্ছে। আ এতে সে নতুন অতিথিকে নিজের প্রতিযোগী না ভেবে বন্ধু ভাবতে শুরু করবে। খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল টিপস দিলেন। এবার আসি প্রশাসনিক প্রস্তুতির জায়গায় ১০০ নম্বর প্রশ্ন। জন্ম পরিকল্পনা বা হাসপাতাল নির্বাচন এবং কমপক্ষে ৩ জন ব্লাড ডোনার তৈরি রাখা কেন এত জরুরি? ডেলিভারির সময় কখন কি এমার্জেন্সি তৈরি হবে তা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে ২য় ট্রাইমেস্টারেই হাসপাতাল ঠিক করে ফেলা উচিত। এমন হাসপাতাল বেছে নেওয়া ভালো যেখানে বাচ্চার জন্য এনআইসিইউ সাপোর্ট যদি লাগে সেই সুবিধা আছে এবং যা বাসা থেকেই খুব বেশি দূরে নয়, কাছাকাছিই কোথাও। আর রক্তদাতার বিষয়টা তো সবচেয়ে বেশি জরুরি। ডেলিভারিতে অতিরিক্ত রক্তক্ষরণ বা পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামারেজ যেটা আমরা বলি, এই পিপিএইচ অথবা অতিরিক্ত রক্তক্ষরণ হলে তখন রক্ত খোঁজার সময় কিন্তু হাতে থাকে না। হুম, হুম। তাই মায়ের রক্তের গ্রুপের সাথে মিলিয়ে কমপক্ষে ৩ জন সুস্থ এবং রেডি ডোনার আগে থেকেই ম্যানেজ করে রাখতে হবে, যারা যেকোনো সময়ে আসতে পারেন। খুব সুন্দর বলেছেন। এবার কর্মজীবী মায়েদের জন্য একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল প্রশ্ন। ১০১ নম্বর প্রশ্ন। মাতৃত্বকালীন ছুটি বা কাজের জায়গায় ফ্লেক্সিবিলিটি নিয়ে কথা বলার সঠিক সময় কোনটি? ২য় ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার ২০ থেকে ২৪ সপ্তাহ হলো অফিসে এই বিষয়টি নিয়ে কথা বলার সবচেয়ে আদর্শ একটি সময়। এই সময়ে প্রেগন্যান্সি অনেকটাই স্টেবল থাকে। আগে থেকেই জানালে অফিস কর্তৃপক্ষ আপনার অবর্তমানে কাজের হ্যান্ডওভার বা রিপ্লেসমেন্ট প্ল্যান করার পর্যাপ্ত সময় পায়। আর ডেলিভারির পর ছুটিটা কিভাবে কাজে লাগাবেন আ বা প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম করা যাবে কিনা তা নিয়ে বসের সাথে খোলামেলা কথা বলে নেওয়া উচিত। সুন্দর বলেছেন। ১০২ নম্বর প্রশ্ন। ডেলিভারির জন্য সাথে রাখা ব্যাগে বা হসপিটাল ব্যাগে কি, কি রাখবেন? তার চেক লিস্ট কি, কি? মায়েরা তো অনেক সময় পুরো সংসার ব্যাগে ভরে নিয়ে যান হাসপাতালে। হ্যাঁ, উত্তেজনাবশত মায়েরা এমনটাই করেন মেক্সিমাম সময়। কিন্তু এখানে আমাদের মিনিমালিস্ট বা ছিমছাম থাকার দর্শনটি মাথায় রাখতে হবে। হসপিটাল রুমে বেশি জিনিসপত্র মানেই বেশি বিশৃঙ্খলা আর স্ট্রেস। একদম বেসিক এবং আরামদায়ক জিনিসগুলোই নিতে হবে আমাদের সাথে করে। মায়ের জন্য নিতে হবে সামনে বোতাম দেয়া সুতির ম্যাক্সি অথবা গাউন, আরামদায়ক অন্তর্বাস, স্যানিটারি বা ম্যাটারনিটি প্যাড, আর নিজের টুথব্রাশ আর চিরুনি। আর বাচ্চার জন্য দেশীয় আবহের খুব নরম সুতির কাপড়,
আম আমাদের ঐতিহ্যবাহী নরম নকশি কাঁথা যা বাচ্চার ত্বকের জন্য খুবই আরামদায়ক। আর ডায়াপার এবং বেবি ওয়াইপস। সবচেয়ে ইম্পোর্টেন্ট হলো একটা আলাদা ফোল্ডারে মায়ের সব স্ক্যানের রিপোর্ট আর ডাক্তারের ফাইলগুলো গুছিয়ে রাখা। আমাদের কিডোরা অ্যাপে কিন্তু চমৎকার একটি মিনিমালিস্ট হসপিটাল ব্যাগ চেকলিস্ট রয়েছে। মায়েরা চাইলেই সেটি দেখে খুব সহজে ব্যাগ গুছিয়ে নিতে পারবেন। চমৎকার বলেছেন। মানে শুধু প্রয়োজনে জিনিসটুকু নেওয়া, অতিরিক্ত কোনো বোঝাই নয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। কিডোরা স্মার্ট প্যান্টিং আজকের আয়োজনে একদম শেষ অংশে আমরা চলে এসেছি। আ আমরা তো হসপিটাল ব্যাগ গুছিয়ে ফেলেছি। কিন্তু সেই ব্যাগের চেয়েও বড় প্রস্তুতি হচ্ছে মায়ের মানসিক প্রস্তুতি। রাইট। ১০৩ নম্বর প্রশ্নটি হলো, লেবার বা প্রসবের ধাপগুলো সম্পর্কে আগে থেকে জানলে ভয় কিভাবে কমে? এবং ব্যথা নিয়ন্ত্রণের উপায়টা কি? প্রসব বেদনা বা লেবার পেইন নিয়ে মায়েদের মনে যে পাহাড় সমান ভয় থাকে, তার প্রধান কারণটি হলো আম অজানাকে ভয় পাওয়া। মানে যে জিনিস আমরা জানি না ওই জিনিস নিয়েই ভয় পাওয়া। চিন্তা করছি, টেনশন হ্যাঁ, করছি এটা নিয়ে। টেনশন সেটাই। মায়েরা ভাবেন শুধু ব্যথা উঠবে আর বাচ্চা হয়ে যাবে। হুম। কিন্তু বিজ্ঞান বলছে প্রসব মূলত ৩ টি ধাপে হয়। ১ম ধাপে জ্বরের মুখ 0 থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত ধীরে, ধীরে খুলতে শুরু করে। এটিই সবচেয়ে লম্বা এবং কষ্টকর ধাপ। ২য় ধাপে মায়ের পুশ করার মাধ্যমে বাচ্চার জন্ম হয় এবং ৩য় ধাপে গর্ভফুল বা প্লাসেন্টা যেটা আমরা বলি সেটা বেরিয়ে আসে। এই ধাপগুলো সম্পর্কে কিন্তু জানা থাকলে মা বুঝতে পারেন তার শরীরের ভেতর ঠিক কি ঘটছে। তখন আর ওরকম একটা প্যানিক কাজ করে না। আর ব্যথা নিয়ন্ত্রণের জন্য এখন এপিডিউরাল অথবা পেইনলেস ডেলিভারির সুবিধা অনেক হাসপাতালেই রয়েছে। এছাড়া ডেলিভারির সময় সঠিক ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে তা ন্যাচারাল পেইন কিলার হিসেবেও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ডেলিভারি প্রস্তুতির সাথেই আসে বাচ্চার ঘরের আয়োজনের ব্যাপারে। আমাদের ১০৪ নম্বর প্রশ্নটা, বাচ্চার ফার্নিচার বা কেনাকাটার সময় নিরাপত্তার কোন দিকগুলো খেয়াল রাখবেন? বাচ্চার ঘরের আয়োজনের কথা আসলে আমি সবসময়ই বলি, অতিরিক্ত ফার্নিচার অথবা জিনিসপত্র কিনে ঘরকে একদম আম ঘিঞ্জি করে রাখা যাবে না। এখানে আমরা অত্যন্ত সুন্দর একটি ডিজাইন ফিলসফি মেনে চলতে পারি, যাকে বলা হয় মা ফিলসফি। অর্থাৎ খালি জায়গার সৌন্দর্য। বাচ্চার ঘরে যত বেশি খোলা স্পেস থাকবে, আলো বাতাস খেলবে, তার কিন্তু তখন দমবন্ধ লাগবে না। খুব দামি বা বিদেশি জাঁকজমকপূর্ণ ডিজাইনের পেছনে না ছুটে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী বেতের তৈরি ছিমছাম একটি দোলনা অথবা সাধারণ ডিজাইনের কাঠের আ খাট পালংও হতে পারে সেরা পছন্দ। শুধু খেয়াল রাখতে হবে যেন ফার্নিচারের কোণাগুলো ধারালো না হয়। আম গোলাকার যেন হয় এবং রং যেন লেড ফ্রি অথবা বিষমুক্ত হয়। এই মিনিমালিস্ট বা পরিচ্ছন্ন আয়োজনই বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ। অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন এবং খুব সুন্দর কিছু পরামর্শ ছিল। এবার আসি জন্মের ঠিক পরের মুহূর্তটা নিয়ে। ১০৫ নাম্বার প্রশ্ন আমাদের। শিশুর জন্মের পরপরই কি করতে হবে এবং কি একেবারেই করা যাবে না? জন্মের পরপরই সবচেয়ে জরুরি কাজ হলো স্কিন টু স্কিন কনট্যাক্ট বা বাচ্চার খালি শরীর মায়ের বুকের উপর রাখা। এই উষ্ণতায় বাচ্চা পৃথিবীর পরিবেশে এসে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। আর যা করা একেবারেই যাবে না তা হলো জন্মের পর মুখে মধু দেয়া বা মিষ্টি পানি খাওয়ানো। এটা আমাদের একটি খুব পুরনো অনেকে তো ক্ষতিকর হ্যাঁ, অনেকে খেজুর একটু করে হ্যাঁ, দিতে চায়, রাইট। জমজম কূপের পানি দিতে চায়। এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে দেওয়াটা নিরাপদ না। না, মোটেও না। এটি আমাদের একটি খুব পুরনো প্র্যাকটিস কিন্তু ক্ষতিকর একটি প্র্যাকটিস। এতে বাচ্চার অন্ত্রে মারাত্মক রকমের ইনফেকশন কিন্তু হতে পারে। বাচ্চার জীবনের ১ম এবং একমাত্র খাবারই হতে হবে শুধুমাত্র মায়ের বুকের দুধ। মায়ের এছাড়া আর দুধ। কিছু না। দুধের কথায় যেহেতু এলো ১০৬ নম্বর প্রশ্নটি চলে আসে। শাল দুধের প্রয়োজনীয়তা এবং ব্রেস্ট ফিডিং এর নিয়ম কি এখন থেকেই শেখা উচিত? অবশ্যই আপু। ১ম কয়েকদিন ১ম কয়েকদিনের ঘন হলুদ শাল দুধ বা ক্লোস্ট্রাম বলা হয়। এম এটিকে তরল সোনা অথবা লিকুইড গোল্ড বলা হয়। এটি বাচ্চার জীবনের ১ম প্রাকৃতিক টিকা। আ যা তাকে সারা জীবন বিভিন্ন রোগ থেকে বাঁচায়। ডেলিভারির পর মা অনেক সময় এত ক্লান্ত হয়ে পড়েন যে বাচ্চাকে কিভাবে কোলে ধরতে হয় বা দুধ খাওয়াতে হয়
ল্যাচিং যেটা আমরা বলি, তা বুঝতে পারেন না। তাই হচ্ছে ২য় ট্রাইমেস্টারেই বাবা-মা দুজনকে ভিডিও দেখে অথবা বই পড়ে এই পজিশন গুলো আ নিয়ে কিছুটা আইডিয়া গেইন করতে হবে অথবা এগুলা শিখে রাখতে হবে। খুব সুন্দর বলেছেন। দারুণ একটা পরামর্শ ছিল। এবার আমরা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটু আসি। ১০৭ নম্বর প্রশ্ন, ডেলিভারির পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে কি এখন থেকেই ডাক্তারের সাথে কথা বলে রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। এটি খুবই দায়িত্বশীল একটি কাজ হবে ডক্টর তনি আপু। একটি বাচ্চা জন্ম দেওয়ার পর মায়ের শরীরকে ভেতর থেকে পুরোপুরি রিকভার করতে অন্তত ২ বছর সময় দেয়া উচিত। তা না হলে মায়ের শরীর চিরতরে ভেঙেও যেতে পারে। তাই প্রসবের পর পিল, ইনজেকশন নাকি অন্য কোনো পদ্ধতি আপনার জন্য নিরাপদ হবে, তা এখন থেকেই ডাক্তারের সাথে আলোচনা করে রাখা ভালো। সুন্দর বলেছেন। অনেকে আবার ভয় পান যদি সময়মতো লিভার পেইন না ওঠে। ১০৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে এই বিষয়টি নিয়ে ৪০ সপ্তাহ পার হয়ে গেলে কি সমস্যা হয় এবং তখন কি করণীয়? ৪০ সপ্তাহ পার হয়ে যাওয়াকে আমরা বলি পোস্টটার্ম প্রেগন্যান্সি। এই সময়ে ভেতরের প্লাসেন্টা বা গর্ভফুল বুড়ো হয়ে যেতে পারে। ফলে বাচ্চার পুষ্টি বা অক্সিজেনের অভাব হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড বা পেটের পানিও কিন্তু তখন কমে যেতে থাকে। এমন হলে ডাক্তাররা সাধারণত ওষুধ দিয়ে আর্টিফিশিয়াল অথবা কৃত্রিম ব্যথার মাধ্যমে ডেলিভারি করানোর চেষ্টা করেন। তবে এক্ষেত্রে নিয়মিত বাচ্চার নড়াচড়া অথবা কিক কাউন্ট খেয়াল রাখতে হবে। মানে এই জিনিসটা কিক কাউন্ট খেয়াল রাখাটা এই সময় সবচেয়ে বেশি জরুরি। আমাদের দেশের প্রেক্ষাপটে ১০৯ নম্বর প্রশ্নটি খুব দরকারি একটি প্রশ্ন। বাংলাদেশের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মায়েদের কি সহায়তা আছে? আমাদের দেশে সরকারিভাবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি তো আছেই। এছাড়া সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে মাতৃসদনগুলোতেও বিনামূল্যে চেকআপ, ঔষধ এবং ডেলিভারির সুবিধা রয়েছে। এছাড়া সরকারি পর্যায়ে অনেক কর্পোরেট অফিসে ডে কেয়ারের সুবিধাও যুক্ত হচ্ছে। আমাদের কিডোরা অ্যাপে আমরা এই হেলথ রিসোর্স গুলোর একটি ডিজিটাল ডিরেক্টরি রাখছি। যাতে মায়েরা এক ক্লিকেই আশেপাশের সব সহায়তা খুঁজে পান। আমরা এখন ২য় ট্রাইমেস্টারের শেষ পর্যায়ে চলে এসেছি। ১১০ নম্বর প্রশ্ন। আ ৩য় বা শেষ ৩ মাসের জন্য মানসিক প্রস্তুতি কিভাবে নেবেন মায়েরা? থার্ড ট্রাইমেস্টার মানেই পেট অনেক বড় হয়ে যাওয়া, পিঠে ব্যথা এবং আম ঘুমের চরম একটা কষ্ট। এই সময় মায়েরা অনেক বেশি ইমোশনাল অথবা খিটখিটে মেজাজের হয়ে হয়ে যান। আমি বলব এই কষ্টটাকে ভয় না পেয়ে একটি আম অর্জনের মতো দেখুন। এটি একটি অ্যাচিভমেন্ট হিসেবে দেখুন। নিজেকে সময় দিন। আ নিজের প্রিয় শখের কাজগুলো এ সময় করুন। আর সবচেয়ে বড় কথা হলো পজিটিভ থাকুন। সুন্দর বলেছেন। জন্মের পরের সময়টা নিয়ে আমাদের ১১১ নম্বর প্রশ্ন। সন্তান জন্মের পর মায়ের মানসিক এবং শারীরিক অবস্থা খেয়াল রাখা কেন এত জরুরি? ডক্টর তনি আপু, আমাদের সমাজে বাচ্চা হওয়ার পর সবাই বাচ্চাকে নিয়ে মানে এক প্রকার উৎসব শুরু করে। এক্সাক্টলি। কিন্তু মা একদম আড়ালে চলে যান এই সময়টাতে। একটা বাচ্চা জন্ম দেওয়ার পর মায়ের শরীরের ভেতর থেকে আম শরীরটা ভেতর থেকে একদম শূন্য হয়ে যায়। যাকে আমরা আ পোস্টপার্টাম ডিপ্লিশন বলে থাকি। সাথে পেলভিক ফ্লোর এর ক্ষতি তো আছেই। এক্সাক্টলি। এর পাশাপাশি হরমোনের বিশাল পরিবর্তনের কারণে আ পোস্টপার্টাম ব্লুজ অথবা ডিপ্রেশন দেখা দেয়। পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা দেয় অনেক মায়ের ক্ষেত্রে। অনেক মা তখন অকারণে কাঁদেন। এই সময়ে স্বামীকে এবং পরিবারকে শুধু বাচ্চার নয়, বরং মায়ের শারীরিক পুষ্টি এবং মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু কড়া নজর রাখতে হবে। এটা খুবই প্রয়োজনীয়। বাচ্চা হওয়ার পরে একটু কোমর ব্যথা তো সবারই থাকে। এত ন্যাকামি করার কি আছে এখানে? এত ন্যাকামি কিসের? এই ধরনের অবজ্ঞামূলক কোনো কথা আ বলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দারুণ বলেছেন। আজকের পর্বের এবং এই পুরো সিরিজের একদম শেষ প্রশ্নে চলে এসেছি। ১১২ নম্বর প্রশ্ন। কিডোরা প্যারেন্টিং কমিউনিটির মাধ্যমে অন্য মায়েদের অভিজ্ঞতা শোনা মানসিক স্বাস্থ্যের জন্য কতটা সহায়ক? আম এটা এক প্রকার ম্যাজিকের মতোই কাজ করে। প্রেগন্যান্সি জার্নিটা অনেক সময় খুব একাকী মনে হয়। কিন্তু যখন একজন মা দেখেন তার যে কষ্ট বা সমস্যা হচ্ছে, সেটি কিডোরা কমিউনিটির আরো শত, শত মাও ফেস করছেন। তখন তার সেই একাকিত্ব দূর হয়ে যায়। একে অপরের সাথে দেশীয় টোটকা শেয়ার করা, গল্প করা বা স্রেফ মনের কথা খুলে বলা, আ কিডোরা কমিউনিটি ঠিক এই ভরসার জায়গাটি তৈরি করছে। একটি প্রবাদ আছে, "ইট টেকস আ ভিলেজ টু রেইজ আ চাইল্ড।" কিডোরা হলো আধুনিক মায়েদের জন্য সেই ভরসার ভিলেজটা বা গ্রামটা।
দারুণ বলেছেন, অসাধারণ বলেছেন ডক্টর সানা। আপনার সাথে ২য় ট্রাইমেস্টারের এই দীর্ঘ ১১২ টি প্রশ্নের যাত্রাটি আমার নিজের জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল। আমি আশা করছি এবং আমার দর্শকদের জন্য এটা অনেকটাই শিক্ষণীয় হবে এবং খুব বেশ ভালো আবেগপূর্ণ ছিল। আপনাকে আহ অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ ডক্টর তনি আপু। আর আমি আশা করি কিডোরা স্মার্ট প্যারেন্টিং এর এই এভিডেন্স বেসড আয়োজন বাংলাদেশের সকল হবু বাবা-মায়ের আস্থার প্রতীক হয়ে উঠবে। প্রিয় দর্শক, এর সাথে সমাপ্তি হচ্ছে আমাদের গর্ভাবস্থার ২য় ট্রাইমেস্টার সিরিজের। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভয়কে জয় করে সঠিক জ্ঞান এবং সচেতনতার সাথে আপনাদের মাতৃত্বটাকে উপভোগ করুন। সুন্দর এই সময়টিকে এই সময়টিকে আরো সুন্দর করে তুলুন আপনারা পুরো পরিবার মিলে। বাবা এবং মায়ের একসাথে পথ চলায় যেন বাচ্চাটা সুন্দরভাবে দুনিয়ায় আসে এবং আপনাদের বাচ্চাটা থাকুক সুস্থ, সুন্দর। দেখা হবে খুব শীঘ্রই থার্ড ট্রাইমেস্টার নিয়ে বা নতুন কোনো সিরিজে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।